হাই এভরিওয়ান, সকলকে স্বাগত। আমরা ম্যাথের যে সেটগুলো আলোচনা করছিলাম, আজকে আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সেট আলোচনা করব। চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো যেগুলো লীলা রয়ের গাইড বুকে দেওয়া আছে, সেই কোশ্চেনগুলোরই সমাধান করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি বলেছে? প্রথম অঙ্কটা বলেছে 6 ও 54-এর মধ্য সমানুপাতি কি? মধ্য সমানুপাতি কনসেপ্টটা একটু বুঝে নিতে হবে। মধ্য সমানুপাতি তখনই আমরা বের করতে হবে যখন আমরা এ ইজ টু বি সমান সমান মানে সমান অনুপাত বি ইজ টু সি, এই বিটাকে বলা হয় মধ্য সমানুপাতি। তাহলে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। তাহলে এখান থেকে আমরা কী পাবো? কোনাকুনি গুণ করলে বি স্কোয়ার সমান এসি, দ্যাট ইজ বি সমান কত হচ্ছে √AC। এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, দুটো সংখ্যা কি দেওয়া আছে? একটা 6 আর একটা 54। তাহলে এদের মধ্য সমানুপাতি অর্থাৎ বিটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করব? অবশ্যই √6 ইন্টু 54 করব। তাহলে এখানে 6 ইন্টু 9, 6 লং 54। তাহলে √এর ওপর 6, 6 ইন্টু 9 54। তাহলে এখানে এটা ডবল আছে, তার মানে একটা 6 বেরিয়ে গেল, আর এটা 3 3 9 মানে একটা 3 বেরিয়ে গেল। তাহলে এখানে হয়ে গেল 18। তাহলে মধ্য সমানুপাতিটা কত হচ্ছে? মধ্য সমানুপাতিটা হচ্ছে 18। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে বি। ভালো করে বোঝো, এই জিনিসটা মনে রাখতে হবে। এ ইজ টু বি ইকুয়াল টু বি ইজ টু সি। এখান থেকে বি এর মানটা পেয়ে গেলাম বি স্কোয়ার সমান এসি। তাহলে বি সমান √এসি। এই বিটাকেই বলা হয় মধ্য সমানুপাতি। তাহলে বি এর মানটা যখন দুটো সংখ্যা দেওয়া আছে 6 আর 54, তাহলে তাদের মধ্য সমানুপাতে অবশ্যই √6 ইন্টু 54। এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? 3 6 18। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম অ্যান্সার বি। পরের অঙ্কটা দেখবো। দেখো পরের অঙ্কটা কি বলেছে? এ ইজ টু বি ইকুয়াল টু 3 ইজ টু 4, বি ইজ টু 7, বি ইজ টু সি ইকুয়াল টু 5 ইজ টু 7, সি ইজ টু ডি ইকুয়াল টু 8 ইজ টু 9 দেওয়া আছে। তাহলে এ ও ডি এর অনুপাতটা বের করতে বলেছে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি বলবো? এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি বের করো এখান থেকে। এবার পরপর যেটা দেওয়া আছে, তাহলে এ ইজ টু বি আছে কত? 3 ইজ টু 4। সি বি ইজ টু সি কত আছে? 5 ইজ টু 7। নিচে নিচে বসিয়ে দাও, 5 ইজ টু 7। আর সি ইজ টু ডি আছে কত? 8 ইজ টু 9। এইবার এই যে ফাঁকা অংশগুলো, এই অংশে কি বসবে? তার পাশে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাই বসে যাবে। দেখো এখানে 4 বসবে, এখানেও 4 বসবে। এখানে কি বসবে? সামনে কোন সংখ্যাটা রয়েছে? 7। এদিকে কাছাকাছি কোন সংখ্যাটা রয়েছে? 5। তাহলে এখানে 5 বসে গেল। এখানে কত বসবে? 8। এখানেও কত বসবে? 8। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে বেসিক নিয়ম যখন আমরা মার্জ করব কি রেশিওগুলোকে। তাহলে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি দিয়ে দিলাম। তাহলে এখানে কি করলাম? যেটা সামনে থাকবে সেই সংখ্যাটাই কী হবে? সরে সরে যাবে। যদি এই দিকে যেতে হতো তাহলে এইদিকে 4 বসতো। দেখো এখানে 7 আছে, এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে 5 ইজ টু 7, সেই জন্য এদিকে 5 চলে গেছে। এখানে 7 ছিল কাছাকাছি, এখানে 7 বসে গেছে। এক্ষেত্রে 8 ইজ টু 9, 8 8 এখানে বসে গেল। এবার কি বলেছে? এ আর ডি এর অনুপাত। এখানে পুরো অনুপাতটা চাই না, তাহলে এ আর কোনটা? ডি। তাহলে এ আর ডি এর অনুপাতটা আমরা বের করতে হবে। তাহলে এ ইজ টু ডি যদি করো তুমি, তাহলে এ এর মানটা কত? 3 ইজ টু 5 ইজ টু 8 গুণ করো, ইজ টু 4 ইন্টু 7 ইন্টু 9। এখানে কাটাকাটি করো, 4 2 3 3। তাহলে এখানে কত হচ্ছে? 10 ইজ টু 21। তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে? অ্যান্সার এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু আসেই পরীক্ষায়। কিছুই নয়, মার্জিংয়ের যেটা আমি বললাম সেটাই, যে সংখ্যাটা থাকবে তার পাশে বসে যাবে। ফাঁকা ঘরে কোনটা বসবে? তার কাছে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা পরপর বসে যাবে। দেখো এখানে 4 ছিল, এখানে 4 বসলো, এখানে 4 বসলো। এক্ষেত্রেও কিন্তু 5 ইজ টু 7 ছিল, 5টা এদিকে বসে গেল। দেখো 7 কাছাকাছি আছে মানে সামনের সংখ্যাটা বসে গেল। 8 এখানে ছিল, 8টা এইদিকে চলে গেল, দুটো ঘরে বসে গেল। তাহলে এখান থেকে আমরা এ আর ডি এর অনুপাতটা পেয়ে গেলাম 10 ইজ টু 21। পরের অঙ্কটা দেখব। পরে 3-এর অঙ্কটা কি বলেছে? 5 ইজ টু 8 উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3 ইজ টু 4 হবে? কিছু নেই, এটা একটা শর্ট ট্রিক আছে, আমি শর্ট ট্রিকটা আগে দেখাই। 5 ইজ টু 8 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে কি হচ্ছে না অনুপাতটা হবে 3 ইজ টু 4। জাস্ট কী করবে? কোনাকুনি গুণ করে ডিফারেন্সটা নিয়ে নাও। 5 4 20, 3 8 24। তাহলে 24 মাইনাস 20, দ্যাট ইজ 4। 4 হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে সি। এটা হচ্ছে শর্টকাট প্রসেস, এটাকে বলে ক্রস মেথড।
ঠিক আছে, এখানে কি করলাম, জাস্ট 5:8 ছিল, কত যোগ করলে 3:4 হবে, এদের ডিফারেন্সটা করলাম, পেয়ে গেলাম। না হলে তুমি কি করতে পারো, এক্স ধরে করতে পারো, 5 তার সঙ্গে এক্স যোগ করতে পারো, 8 তার সঙ্গে এক্স যোগ করতে পারো, করে কত হচ্ছে, 3/4 হচ্ছে। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি পেয়ে যাব, এক্স সমান 4। দেখো 4 5 20 প্লাস 4x ইকুয়াল টু 24 প্লাস 3x, তাহলে 3x 4x বিয়োগ করলে এক্স, আর 24 থেকে 20 বিয়োগ করলে 4, তাহলে এক্সের মানটা 4 পেয়ে গেলাম। সবচেয়ে শর্টকাট প্রসেস, জাস্ট ডিফারেন্সটা নাও গুণ করে, তাহলেই হয়ে যাবে। এখানে তাহলে অ্যান্সারটা কত হলো, অ্যান্সার সি, অ্যান্সার 4। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে, 8 12 20 চতুর্থ সমানুপাতি কত। তাহলে এখানে দেখো চতুর্থ সমানুপাতি বের করতে বলেছে, মানে 4-এর অঙ্কটা। এটাকে আমরা কি করব, H:2, যখনই সমানুপাতে তখনই থাকবে যখন এই সূত্রটা ফলো করবে, A:2B C:2D, এটাকে বলা হয় সমানুপাত। তাহলে এটাকে সমানুপাত করতে গেলে 8:12 সমানুপাত হচ্ছে 20:x, এক্সটা হচ্ছে চতুর্থ সমানুপাতি, এটাকে কি বলা হয়, চতুর্থ সমানুপাতি। এর মানটাই চেয়েছে আমাকে। তাহলে এইটা বের করার ক্ষেত্রে কি করব, 8/12, এইটার জন্য কি হবে, ইকুয়াল টু 20/x। এবার কাটাকুটি করো, 4 2 4 5 2 6, তাহলে এক্সের মান কত হয়েছে, কোনাকুনি গুণ করে 30। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, অ্যান্সার হচ্ছে ডি, চতুর্থ সমানুপাতি বের করতে বলেছে। কিছুই নেই, জাস্ট এই যে চিহ্নটা, এটাকে মনে রাখতে হবে। সমানুপাতে তখনই থাকবে যখন 8:12 সমানুপাত 20:x, এক্সটা হচ্ছে চতুর্থ সমানুপাতি। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা 2a + 3b = 2a - 3b = 4:3, a:2b এর মান বের করতে বলেছে। কিছুই নাই, 2a + 3b মানে ডিভাইড 2a - 3b, এর অনুপাতটা কত দিয়ে আছে, 4/3। তাহলে কোনাকুনি গুণ করে দাও, 3 দুগুণে 6a + 9b ইকুয়াল টু 4 দুগুণে 8 8a - 12b। এই দিকে যদি ওই দিকে নিয়ে যাও, 8 থেকে 6 মানে 2a ইজিক্যাল টু এইটা এদিকে নিয়ে এলে কত হচ্ছে, 21b। দেখো জাস্ট এদিক ওদিক নিয়ে গিয়ে যোগ বিয়োগটা করলাম, তাহলে 2a = 21b। তাহলে a/b যদি আমি বের করি, 21/2। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, a:2b = 21:2। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, 21:2, দ্যাট ইজ অ্যান্সার ডি। কিছুই নেই, জাস্ট কোনাকুনি গুণ করে আমরা a:2b বের করে নিলাম, ইজি ওয়েতে এবং ইজি প্রসেসে। এইভাবেই করতে হবে অঙ্কগুলো। পরের অঙ্কটা দেখবো, চলো। বলছে পরের অঙ্কটা দেখো, 4 14 19 59 সংখ্যাগুলির প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতি থাকবে। সমানুপাতি থাকার নিয়মটাই হচ্ছে a/b এর অনুপাত c/d এর অনুপাতের সমান হবে, তবে চারটে সংখ্যা কি হবে, সমানুপাতে থাকবে। a/b এর যা অনুপাত হবে c/d এর তাই অনুপাত হবে। এখানে কি বলেছে, 4 আর 14, এর অনুপাতটা কি হচ্ছে, 19 আর 59, এদের যে অনুপাত হবে সেটা সমান হতে হবে। সমান করতে গেলে আমাকে কি যোগ করতে হবে, দেখো যদি আমি এর সঙ্গে ফার্স্ট অপশানটা আছে 1, তাহলে যদি 1 যোগ করি, উপর নিচে দেখো 1 যোগ করছি, তার মানে কি 5 × 15 সমান কি হচ্ছে 1/3। এর সঙ্গে যদি আমি 1 যোগ করি, এর সঙ্গে 1 যোগ করি, তাহলে কত হচ্ছে, 20/60, দ্যাট ইজ হচ্ছে 1/3। তার মানে দেখো দুটো অনুপাত সমান হচ্ছে, এইটাও 1/3, এটাও 1/3, তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কত হবে, অ্যান্সার এ হবে। এইভাবে অপশান দিয়েও আমরা টেস্ট করে দেখতে পারি। সব সময় মনে রাখবে, চারটে সংখ্যা সমানুপাতে তখনই থাকবে যখন a/b = c/d হবে, তবেই এই চারটে সংখ্যা কি হচ্ছে, সমানুপাতে থাকবে। এটাকেই আমরা লিখতে পারি a:2b সমানুপাত c:2d। এটাই হচ্ছে মূল ফান্ডা, এটাকে ইউজ করে আমরা অঙ্কগুলো করব। চলো পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলে, সেম টাইপের অঙ্ক, a:2b দিয়ে আছে, b:2c দিয়ে আছে, a:2c এর মান বের করতে হবে। এটা দেখো কেপি কনস্টেবলেও পড়েছিল। দেখো এখানে কি বলেছে, a:2b দিয়ে আছে, কত দিয়ে আছে, 3:4।
বি ইজ টু সি কত দেওয়া আছে 6 ইন্টু 5। এক্ষেত্রে আমরা এ বি সি এইচ টু বি ইজ টু সি বের করার নিয়মটা তো জানি। এটা গুণ হবে, এটা গুণ হবে, এটা গুণ হবে। তাহলে 3 6 18, 4 6 24, 4 5 20। এটা এইচ টু বি ইজ টু সি পেয়ে গেলাম। কিন্তু এখানে কি বলেছে এ আর সি এর অনুপাত বলেছে। তাহলে এইচ টু সি এখানে কত হচ্ছে 18 ইজ টু 20। তাহলে এইটা যদি আমরা করি 9 দুগুণে 18, 10 দুগুণে 20, তাহলে 9 ইজ টু 10। তাহলে অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে ডি। চলো পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা দেখো, এইচ টু বি এর মানটা দিয়ে আছে। এইচ টু বি সমান 3 2 ইজ টু 7 3। এটাকে সরলে নিয়ে আসো। সরলে আনলে এটা গুণ করো, এটা গুণ করো। তাহলে এখানে কত হবে? 3 3 9 ইজ টু 14। এটা এইচ টু বি পেয়ে গেলাম। এইচ টু বি এর মানটা কত? 9 ইজ টু 14। আর এখানে বি ইজ টু সি কী দিয়ে আছে? বি ইজ টু সি দিয়ে আছে 1 5 ইজ টু 1 7। এটা কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ করলে 7 ইজ টু 5, তাই তো? তাহলে এখানে হচ্ছে বি ইজ টু সি পেয়ে গেলাম কত? 7 ইজ টু 5। এবার কি করব? এইচ টু বি ইজ টু সি এর মান বের করতে বলেছে। একই নিয়ম, এটা এটা এটা। তাহলে 63, 7 লং 7 14 98 ইজ টু কত? 70। তাহলে এখানে 9 14 ইজ টু 10। তো 9 14 10 হচ্ছে আর অ্যান্সার। অ্যান্সারটা কত আছে? 9 14 10। অ্যান্সার হচ্ছে বি। কিছুই না, জাস্ট এই জায়গাটা কৌশলটা অবলম্বন করেছি কি না, শুধু কোনাকুনি গুণ করে এটাকে সরল করে নিয়েছি। সরল ভগ্নাংশ থেকে সরল রেশিও করে নিয়েছি। তারপরে কি হচ্ছে, আমাদের যে সূত্র আছে, আমরা যে টেকনিকটা জানি, সেই টেকনিকটা ইউজ করে এইচ টু বি ইজ টু সিটা বের করে ফেলেছি। তাহলে এখানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে বি। পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা একই টাইপেরই অঙ্ক। চলো দেখে নেওয়া যাক পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলেছে এ ইজ টু বি এর অনুপাত দেওয়া আছে, বি ইজ টু সি এর অনুপাত দেওয়া আছে, সি ইজ টু ডি এর অনুপাত দেওয়া আছে। তাহলে বি ইজ টু ডি কত? এ ইজ টু বি কত দেওয়া আছে? এ ইজ টু বি দেওয়া আছে 1.2 ইজ টু 2। এটাকে সরল করে নাও। এটাকে 12 করলে এটাকে 20 করে নাও। 4 দিয়ে কাটলে 3 4 12, 4 5 20। তাহলে এ ইজ টু বি পেয়ে গেলাম 3 ইজ টু 5। বি ইজ টু সি কত দেওয়া আছে? 1.5 ইজ টু 2। তাহলে এখান থেকে আমি কী পাবো? 15 ইজ টু 20। তাহলে এখানে 3 5 3 5 4 3 ইজ টু 4, বি ইজ টু সি। আর সি ইজ টু ডি দিয়ে আছে কত? 2 ইজ টু 3। এবার এখানে কিছুই নেই, আমি সেইভাবেই করতে পারি। এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি। তাহলে এখানে এ বি কত আছে? 3 ইজ টু 5। বিসি কত আছে? 3 ইজ টু 4। নিচে নিচে বসিয়ে দাও, 3 ইজ টু 4। তারপরে কত আছে? সি ইজ টু ডি আছে 2 ইজ টু 3। তাহলে বলেছি পাশাপাশি যেটা আছে সেটা পাশে বসে যাবে। দেখো পাশে বসে গেছে। এই পাশে কত আছে? 4 বসে গেছে। পাশে 3 আছে, 3 বসে গেছে। পাশে 2 আছে, 2 বসে গেছে। তাহলে আমাকে এখন কি বলেছে? বি ইজ টু ডি বের করতে বলেছে। তাহলে বি ইজ টু যদি আমি ডি বের করি, দেখো বি ইজ টু ডি, তাহলে বি এর মানটা কত? এখানে এটা। আর ডি এর মান কোনটা? এইটা। তাহলে দেখো 5 ইজ টু 3 ইজ টু 2 ইজ টু কত হচ্ছে? 5 ইজ টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইজ টু বলছি। তাহলে এখানে দেখো কাটাকুটি 3 3 কেটে গেল, 5 5 কেটে গেল, 2 দুগুণে 4। তাহলে 1 ইজ টু 2। অপশানটা কত আছে? অপশান আছে, অপশান দেওয়া আছে 1 ইজ টু 2, অ্যান্সার বি। কী করলাম? জাস্ট এইগুলো সরলীকরণ করলাম। এইচ টু বিটাকে দশমিক গুণে তুলে দিলাম, বি ইজ টু সি করলাম, সি ইজ টু ডি করলাম। এবার আমাদের যে নিয়ম, সেই নিয়মে বসিয়ে দিলাম। কিভাবে বসালাম সেটা দেখালাম, এবং সেখান থেকে 1 ইজ টু 2 পেলাম, বি আর ডি এর রেশিও। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্ক 10-এর অঙ্কটা দেখব। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের যোগফল 70। প্রতিটি পূর্ণ সংখ্যার সাথে কত যোগ করলে তাদের অনুপাত 5 ইজ টু 6 হবে? সিম্পল অঙ্ক, কিছুই নয়। যোগফল দেওয়া আছে। প্রথমে পূর্ণ সংখ্যার অনুপাত কত আছে? 3 ইজ টু 4। হয়ে গেছে কত? 5 ইজ টু 6। ঠিক আছে।
তাহলে এখন সংখ্যাটার যোগফল কত বলেছে, 4 আর 3 যদি যোগ করো 7, 7 বরাবর কত 70, 1 বরাবর কত 7, 10। তাহলে আগে সংখ্যাটা এই সংখ্যা দুটো কত ছিল, 30 আর 40, এখন হয়ে গেছে কত 50 আর 60। তাহলে কত যোগ করা হয়েছে, কোশ্চেন পূর্ণ সংখ্যার সাথে কত যোগ করতে হবে যাতে অনুপাতটা যেতে হবে, তাহলে যোগ করতে হবে কত 20, সংখ্যা দুটোর সঙ্গে 20 যোগ করতে হবে। দেখো কিছুই নেই, প্রথমে 3:4 দেওয়া আছে, তাদের যোগফলটা দেওয়া আছে 70, তাহলে দুটো সংখ্যার অনুপাত যদি 3:4 হয় তাহলে যোগ বরাবর 7, মানে দুটো যোগ করলে হয় 7, 7 বরাবর কত 70, তাহলে 1 বরাবর 10। সংখ্যাটা প্রথমে ছিল 30 আর 40, দ্বিতীয় ক্ষেত্রে সংখ্যাটা হলো 50 আর 60। তাহলে সংখ্যাটার সঙ্গে কত যোগ করতে হবে 20, দেখো 30-এর সঙ্গে 20 যোগ করলে 50, 40-এর সঙ্গে 20 যোগ করলে হয় 60। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে বি। পরের অঙ্কটা দেখব, পরের অঙ্কটা কি বলেছে। পরের অঙ্কটা দেখো, বলেছে 45:75, 3:5, 51:68 এবং 256:81 এর যৌগিক অনুপাত কত। একটা জিনিস মনে রাখতে হবে, যৌগিক অনুপাত হচ্ছে প্রথম যে পদটা রয়েছে তার পদগুলোর গুণফল, আর শেষ যে পদটা রয়েছে সেই পদগুলোর গুণফলের হচ্ছে অনুপাত। যেমন এখানে ক্ষেত্রে যদি A:B, ধরো এখানে C:D, আর একটা রয়েছে E:F, তাহলে ক্ষেত্রে যৌগিক অনুপাতটা কি হবে, A এর সাথে C এর গুণ করো, C এর সাথে E এর গুণ করো, তাহলে AC × E কী হবে, BDF, B × D × F। একইভাবে অঙ্কটাই কি বলেছে, তাহলে অনুপাতটা কত হবে, 45 আছে প্রথম পদ, তারপরের পদটা কত আছে 3, তারপরে আছে 51, মানে প্রথম পদগুলোকে নিতে হবে, তারপরে আছে 256, কী হয়ে যাবে, হয়ে যাবে হচ্ছে 75, সেকেন্ড পদগুলো সবার রয়েছে 5, 68, 81। এবার কাটাকুটি করো, 5 দিয়ে 5 9, 3 দিয়ে 3 27, 51, আর 17, 3 17 51, আর 3 25 75, 17 4 9, 3, 3 দিয়ে 4 দিয়ে কাটবে, 4 6 24, 4 4 16, 64, তাহলে 64:75। অ্যান্সার কী আছে, 64:75 হচ্ছে অ্যান্সারে। তাহলে যৌগিক অনুপাতটা বোঝা গেল। যৌগিক অনুপাতটা কি, যদি এরকম অনুপাত দেওয়া থাকে H:B, C:D, E:F, তাহলে প্রথম যে পদগুলো আছে তার গুণফল, সেকেন্ড যে পদগুলো আছে তার গুণফল, এটাই হচ্ছে যৌগিক অনুপাতের ফান্ডা বা কনসেপ্ট বলতে পারো। তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটা কি পেলাম, অ্যান্সারে 64:75। পরের অঙ্ক দেখব। পরের অঙ্কটা বলেছে 288 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ অনুত্তীর্ণের অনুপাত 11:21। যদি আরও 3 জন ছাত্র উত্তীর্ণ হতো সেক্ষেত্রে উত্তীর্ণ অনুত্তীর্ণ পরীক্ষার্থীর নতুন অনুপাত কত হবে। কিছুই নয়, টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে 288, এখানে উত্তীর্ণ আর অনুত্তীর্ণের অনুপাত হচ্ছে 21, অর্থাৎ এটা পাস করেছে আর এটা ফেল করেছে, পাস ফেলের অনুপাত দেওয়া আছে। তাহলে টোটাল কত, টোটাল সংখ্যাটা কত 20 30 32, এই 32 বরাবর কত 288, 1 বরাবর কত হবে 6 7 8 9, 9 দেখো 9 দিয়ে কাটছে, 9 দুগুণে 18, 3 লং 27, 28, তাহলে 1 বরাবর আমরা মানটা কত পেয়ে গেলাম 9। টোটাল দেওয়া আছে 288, পাস আর ফেলের অনুপাত দেওয়া আছে 11:21, তাহলে টোটাল কত, টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত 32, সেইটা সমানই কত আছে 288 সমান, তাহলে 1 বরাবর 9। তাহলে এখানে পাসের সংখ্যা কত 91, ফেলের সংখ্যা কত 1 9 9, 9 দুগুণে 18, 189। এখন বলেছে যদি আরও 3 জন উত্তীর্ণ হতো তাহলে এদিকে 3 যোগ হবে, তাহলে 3 জন উত্তীর্ণ হলে 102 জন, কিন্তু 3 জন উত্তীর্ণ হলে নিশ্চয়ই এখান থেকে 3 জন কী হচ্ছে
ফেল কমে যাবে, তাহলে 3জন ফেল কমলে কত হচ্ছে 186। এইটার অনুপাতটাই চেয়েছে যে এই নতুন উত্তীর্ণ আর অনুত্তীর্ণর অনুপাতটা কত। এখানে দেখো 6 দিয়ে 17, 6 17 102, 3 6 18, 1 31, তাহলে এখানে নতুন অনুপাতটা কত হচ্ছে 17:31। তাহলে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার সি। কি করলাম, কিছুই নেই, মোট ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে, পাস ফেলের অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আমরা একের মানটা বের করলাম, এক বরাবর কত, সেখান থেকে পেয়ে গেলাম প্রথমে কতজন পাস করেছে, কতজন ফেল করেছে। এখন বলেছে 3জন যদি বেশি পাস করে, তাহলে 3জন বেশি পাস করলে 102, 3জন বেশি পাস করলে নিশ্চয়ই 3জন ফেল কম হবে, তাহলে 3জন ফেল কম হয়েছে, নতুন অনুপাতটা হয়ে গেছে কত 17:31। তাহলে এখানে অ্যান্সারটা কত, অ্যান্সার হচ্ছে সি। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলেছে এ বি সি তিনটি, যেমন যে এ 2/3 অংশ, এ এর কত 2/3 অংশ, বি এর কি বলছে 75%, 75% মানে কত আমরা জানি 3/4। ভালো করে দেখো, এ 2/3 অংশ, বি এর 75%, সি এর হচ্ছে 1.5, 1.5 মানে 15/10 করে ফেলো, ঠিক আছে। তাহলে এ 2/3 অংশ, বি এর 3/4 অংশ অর্থাৎ 75%, সি এর 1.5, 1.5 মানে 15/10। এবার কাটাকুটি করো, যদি কাটাকুটি কিছু করা যায়, 5 দিয়ে কাটবে 3, 5 দুগুণে 10, 3 2। এবার এখানে 3 4 2, 3 4 2 এর এলসিএম কত, এলসিএম দিয়ে গুণ করে দাও, তার মানে কত হচ্ছে 12 দিয়ে গুণ করে দাও, 3 4 12, তার মানে 8 আসবে। এটা যদি 12 দিয়ে গুণ করি সমান সমান, এখানে 12 দিয়ে গুণ করলে 9b আসবে, এখানে 12 দিয়ে গুণ করলে 18c আসবে। এবার কি চেয়েছে, a ইজ টু বি ইজ টু সি এর মানটা কত। তাহলে a ইজ টু বি ইজ টু সি অনুপাতটা কত হবে, এখানে দেখো 8 গুণ আছে, তার মানে 1/8 ইজ টু 1/9 ইজ টু 1/18। তাহলে এখান থেকে এবার এলসিএম 8 9 18, এলসিএম কত 8 9 আর 18 এলসিএম বের করো, 2 4 দুগুণে 8, 9 9 দুগুণে 18, 9 4 1 1, তাহলে 4 লং 36 দুগুণে 72, তাহলে 72 দিয়ে গুণ করো, এটাকে যদি 72 দিয়ে গুণ করো, এটাকেও 72 দিয়ে গুণ করো, এটাকেও 72 দিয়ে গুণ করো, তাহলে এটা 8 9 72, 8 লং 72 আর 4 8 লং 72, এটা হচ্ছে অনুপাতটা হবে, অ্যান্সার হবে 9:8:4। কী করলাম আরও একবার দেখে নাও, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসেই আসে। এ 2/3 অংশ, বি এর 75% মানে 3/4, সি এর 1.5 তার মানে 15/10 করেছে, কাটাকুটি করে এখান থেকে এটা নিয়ে চলে এসেছি। এবার এই ধরনের যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা যখন রেশিওটা করব, এর সঙ্গে যেটা আছে তাটাকে উল্টে দিয়ে রেশিও করব। দেখো এ ইজ টু বি ইজ টু সি করেছি 1/8, 1/9, 1/18। এবার 8 9 18 হচ্ছে এলসিএম বের করেছি, এলসিএম দিয়ে গুণ করে দিয়েছি যাতে সরল অংশে চলে আসে। দেখো অ্যান্সারটা কী হবে, অ্যান্সার হচ্ছে 9:8:4, তার মানে অ্যান্সার হচ্ছে সি। 13 অঙ্কটার অ্যান্সার হচ্ছে সি। পরের অঙ্কটা দেখব, পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা কি বলেছে 7 12 21 ও x সমানুপাতে থাকে তবে x এর মান কত হবে। সমানুপাতে থাকতে গেলেই একটাই সূত্র রয়েছে, a/b সমান c/d। যদি চারটে সংখ্যা সমানুপাতে থাকে এটা হচ্ছে ফলো করবে। তাহলে এখানে 7/12 সমান কত, সমান সমান হচ্ছে 21/x, এটা হবে, তবে তো সমানুপাতে থাকবে। তাহলে 7 3 কেটে গেল, এখান থেকে x এর মানটা কত পাবো 36, তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার সি। 15 অঙ্কটা কি বলেছে, একটি সংখ্যা এমন দুটি ভাগে বিভক্ত যাতে একটি অংশ অন্যটির চেয়ে 14 বেশি, এই দুই অংশের অনুপাত দেওয়া আছে 7:5। একটা অপরটার সঙ্গে বেশি কম, এটা মানে কি তাদের মধ্যে ডিফারেন্স, তাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে 14। এখানে বলছে একটি অংশ অপরটির থেকে 14 বেশি, কম বেশি এরকম যদি কোনো জায়গায় মানে লেখাটা আসে বা
এরকম কোনো সেন্টেন্স আছে যে একটা অন্যটার চেয়ে বেশি কম, তাহলে সেক্ষেত্রে সবসময় ডিফারেন্স হবে তাদের। তাহলে এটা দুটো অংশের অনুপাত দেওয়া আছে, একটা 7 আর একটা 5, এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। তাহলে এখানে 2 বরাবর কত কার সঙ্গে সমান হবে? যেহেতু বলেছে 14 ডিফারেন্স আছে, তাহলে 2 বরাবর 14, তাহলে 1 বরাবর 7। বলছে সংখ্যাটি নির্ণয় করুন। সংখ্যাটি কি? সংখ্যাটা হবে এই দুটো অংশের তো যোগফল, এ একটা অংশ এ একটা অংশ, তাহলে দুটো অংশের যোগফল করেই তো তবেই মূল সংখ্যাটা হবে। তাহলে মূল সংখ্যাটা কত? 12। 12 হলে 1 বরাবর 7, তাহলে 12 হচ্ছে 7 12 84। অ্যান্সার কত? অ্যান্সার হবে বি। কি করলাম? একটা সংখ্যাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটি অংশ অন্যটির চেয়ে 14 বেশি, দুটি অংশের অনুপাত দেওয়া আছে 7:5, তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 2। এই 2টাই কার সঙ্গে সমান হবে? 14 সঙ্গে সমান হবে। তাহলে 1 সমান সমান কত? 7। তাহলে এখানে দুটো অংশ একটা সংখ্যাকে করা হয়েছে, তাহলে সেই দুটোকে যোগ করলে কী হবে? আমরা টোটাল সংখ্যাটা পেয়ে যাব। তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 12। 12 বরাবর কত? 84। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার বি। পরের অঙ্কটা দেখব। তিনটে সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 136। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 5:3। তবে দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে এখানে দেখো, এখানে কিছুই নেই, দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে, একটা 1:2, আমি এইভাবেই লিখছি। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 আছে, তার সেকেন্ড কত দিয়ে আছে? সেকেন্ড দেওয়া আছে 5:3। তাহলে এখান থেকে আমি কি করতে পারি? ফার্স্ট:2 এটা বের করতে পারি। সমান কত হচ্ছে? 10 15, এই ট্রিক অ্যাপ্লাই করব। 10 15:9। তাহলে এখানে কত হচ্ছে? বলছে সমষ্টি, তিনটে সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 136। তাহলে এটা তিনটে যোগ করো, তিনটে যোগ করলে কত হবে? 19, আর 10 29, আর 5 34। তাহলে 34 বরাবর কত হচ্ছে? 136-এর সমান। 1 বরাবর কত? 4 দিয়ে গুণ করলে 4 4 16, 3 4 12, 1 13। তাহলে 1 বরাবর কত হচ্ছে? 4। তাহলে এখান থেকে আমরা 1-এর মানটা পেয়ে গেলাম। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হচ্ছে? দ্বিতীয় সংখ্যা এখানে 15, তাহলে 4 × 15 হচ্ছে 60। তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমরা কত পেয়ে গেলাম? 60। এখানে কি করলাম? জাস্ট মার্চ করে দিলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড। মার্চ কিভাবে করতে হয় আমরা জানি, প্রচুর অঙ্ক করিয়েছি, সেটটাও প্র্যাকটিস করিয়েছি, এই একটু আগেও করিয়েছি। তাহলে এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ইকুয়াল টু কত হচ্ছে? 10:15:9। তিনটে সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 136। তাহলে তিনটেকে যোগ করো, 25 9 34 বরাবর 136, 1 বরাবর কত? 4। তাহলে এক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি চেয়েছে, দ্বিতীয় সংখ্যাটি কি 15 সমান? তাহলে 15 বরাবর কত? 15 বরাবর 4 × 15, দ্যাট ইজ 60। তাহলে এখানে অ্যান্সারটা কত? অ্যান্সার হচ্ছে বি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসেই, আর গ্রুপ সিটির জন্য তো যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক। পরের অঙ্কটা দেখব আমরা। 17 অঙ্কটা দেখব। 17 অঙ্কটা কি বলেছে? 940 টাকা এ বি ও সি এর মধ্যে 3:3:7:2 অনুপাতে ভাগ করলে বি কত টাকা পাবে? এখানে A:B:C কত দেওয়া আছে? 3:3:7:2। সরল ভগ্নাংশ করে দাও, মানে 2 দিয়ে গুণ করে দাও। 3:6:7। সরল করে নিলাম। এই অনুপাতে কি হচ্ছে? এ বি সি এর মধ্যে 940 টাকা ভাগ করলে বি কত টাকা পাবে? তাহলে এখানে 940 টাকা, টোটাল 940 টাকা ভাগ করা হচ্ছে কত ভাগে? 6 × 9 আর 7 16, 9-এর সাথে 16 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে 16 ভাগে ভাগ করার পর বি এর অংশ কত? বি এর অংশ হচ্ছে 6, তাহলে 6 দিয়ে গুণ করো, বি এর অংশ পেয়ে যাব আমরা। তাহলে এখানে 3 দুগুণে 6 করো, 8 দুগুণে 16, 8 দিয়ে এটাকে কাটলে কত হবে? 8 11 88, 8 আর 6 14, 60, 7 8 56, 4 0.5 5 8 40। কাটাকুটি করলে 3 5 15, 5 3 7 21, 22 2, 33, 2 35.2। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বি কত পাবে? বি এর অংশ হচ্ছে এটা। তাহলে এখানে কি হচ্ছে? এটাকে সরল করে নিলাম জাস্ট 3:6:7। এবার এই 940 টাকাটাকে এবিসি এর মধ্যে এই অনুপাতে ভাগ করা হয়েছে। তাহলে 940কে 16 ভাগ করা হয়েছে 3:6:7।
তার 6 ভাগ দেওয়া হয়েছে বিকে। তাহলে 6 গুণ করে আমরা কি পেলাম? 352.5 পেলাম। তাহলে এখানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে বি। চলো পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে? 18 অঙ্কটা কি বলেছে? যদি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি ও সি এর মধ্যে এমন ভাগে ভাগ করে দেওয়া হয় যাতে এ দ্বিগুণ টাকা পায় বি এর চেয়ে, বি 4 গুণ টাকা পায় বেশি পায় সি এর ভাগের চেয়ে, তাহলে তাদের অনুপাত কত? এ পাচ্ছে কত? বি এর দ্বিগুণ, তাহলে 2b। এখান থেকে আমি এ ইজ টু বি এর মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে এ বাই বি বা এ ইজ টু বি যদি পেয়ে যাই আমি 2:1 পেয়ে যাব। আর এখান থেকে বি কত পাচ্ছে? সি এর ভাগের চেয়ে 4 গুণ, তাহলে 4c। তাহলে বি ইজ টু সি এর মানটা কত হচ্ছে? বি ইজ টু সি হচ্ছে 4:1। তাহলে এখান থেকে আমরা এ বি সি এর মানটা বের করতে পারবো। এ ইজ টু বি ইজ টু সি সমান এটা গুণ করো, এটা গুণ করো, এটা গুণ করো, তাহলে 4 দুগুণে 8 ইজ টু 4:1। তাহলে এ ইজ টু বি ইজ টু সি এর অনুপাত পেয়ে গেলাম ভাগের। কিছুই নয়, সিম্পল অঙ্ক, যেরকম বলেছে শুধু বসিয়ে আমরা এ ইজ টু বি ইজ টু সি পেয়ে গেলাম। 19-এর অঙ্কটা দেখো। 19-এর অঙ্কটা কি বলেছে? এক্স ইজ টু ওয়াই, এক্স ইজ টু ওয়াই এর অনুপাত দেওয়া আছে 3:8, আর ওয়াই ইজ টু জেড এর অনুপাত দেওয়া আছে কত? 7:5। তাহলে এক্স এর মান দেওয়া আছে, তাহলে জেড এর মান কত? এখান থেকে যদি এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড করো, এটা গুণ করো, এটা গুণ করো, এটা গুণ করো, সমান 3 × 7 = 21, 7 × 8 = 56, 5 × 8 = 40। কাটাকুটি যাবে, 5 × 8 = 40, 21, 56, 40। তাহলে এখানে কি বলেছে? এখানে এক্স এর মানটা বলেছে 105, তাহলে এক্স এর মানে এইটা, তাহলে 21 বরাবর কি হচ্ছে? 105-এর সমান। তাহলে এখানে 5 দিয়ে গুণ করলে 105 হচ্ছে। তাহলে কি বলেছে? জেড এর মান কত? এখানে 5 দিয়ে গুণ করো, 5 × 4 = 20, তাহলে জেড এর মান কত হচ্ছে? 200। অ্যান্সার হচ্ছে সি। কিছুই নাই, জাস্ট মার্জিং, এখানে রেশিও মার্জ জানলেই হয়ে যাবে। চলো পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 3:5 হলে কোন প্রকার মুদ্রা কটি আছে? তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে 1 টাকা আর কি আছে? 50 পয়সা, ঠিক আছে। এবার এদের মূল্যের অনুপাত বলেছে, ভ্যালু, এটা 3 টাকা আর এটা কত বলেছে? 5 টাকা, 3:5। তাহলে এটা 3 টাকা আর এটা 5 টাকা। এবার হচ্ছে আমি এদের হচ্ছে নাম্বারটা বের করব, মানে 1 টাকার কয়েন কটা দিলে আমার 3 টাকা হবে। তার মানে 1 টাকার কয়েন একটা করে দিলেই তো 3 টাকা হবে, কিন্তু এক্ষেত্রে 1 টাকা করতে গেলে আমাকে 2টো করে কয়েন দিতে হবে, তবেই আমি 5 টাকা পাবো। 2টো কয়েন দিলে 1 টাকা পাবো, তাহলে 5 টাকা হতে গেলে আমাকে টোটাল 10টা কয়েন দিতে হবে 50 পয়সার, আর 1 টাকা করে 3 টাকা হতে গেলে টোটাল 3টে কয়েন দিতে হবে আমাকে 1 টাকা, তবে আমি কি হচ্ছে 3:5 অনুপাতে তাদের ভ্যালুটা পাবো। 3 টাকা হচ্ছে 1 টাকার মূল্য পাবো, আর 5 টাকা হচ্ছে 50 পয়সার মূল্য পাবো। কিন্তু 50 পয়সা 1 টাকায় কটা আছে? 2টো, সেই কারণে এখানে কি হচ্ছে? নাম্বারের আমরা অনুপাতটা পেয়ে গেলাম, ধরে নিতে পারো। তাহলে এখানে টোটাল কটা বলেছে? 52টা মুদ্রা আছে। তাহলে এখন 10 আর 3 যদি যোগ করি 13, এইটা সমান সমান কত হবে? 52। তাহলে 1 = 4 এর সঙ্গে সমান হবে। তাহলে এখানে বলেছে কয় প্রকার কটি মুদ্রা আছে। তাহলে এখানে যদি আমি করি, তাহলে 1 টাকার মুদ্রা আছে 3 × 4 = 12টা, আর এখানে 50 পয়সার মুদ্রা আছে কত? 40টা। তাহলে 12টা হচ্ছে 1 টাকার মুদ্রা আর 40টা হচ্ছে 50 পয়সার মুদ্রা। ভালো করে বোঝো, এখানে ভ্যালুর অনুপাতটা দিয়ে আছে, ভ্যালু মানে মূল্যের অনুপাত 3:5। যদি 3 টাকা 1 টাকার কয়েন 3 টাকা মূল্য হয়, তাহলে কটা 1 টাকা দিতে হবে? 3টে, সেই জন্য দেখো 3টে এসেছে এখানে। এটা হচ্ছে নাম্বারের অনুপাতটা পেয়ে গেলাম আমরা। এবার 5 টাকা হতে গেলে কটা 50 পয়সা দিতে হবে? 10টা, তবে তো 3:5 অনুপাতে থাকবে। এবার এখানে কি হচ্ছে? এই
3+10 এইটাই বরাবর কত হচ্ছে 52টা টোটাল কয়েন বলেছে, তাহলে এখান থেকে 1 বরাবর কত 4, তাহলে এখানে 1 টাকার কয়েন হচ্ছে 3 4 12টা, আর 50 পয়সার কয়েন হচ্ছে 4 10 40টা। সিম্পল অঙ্ক, অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে এ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, কিন্তু কনসেপ্ট না বুঝলে এই অঙ্ক তুমি পরীক্ষার খাতায় নামাতে পারবে না, আর ভুল হয়ে যাবে। পরের অঙ্কটা কি বলেছে? একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর 4 লাফ দেয়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। বিড়াল ও কুকুরের স্পিড বা দ্রুতির অনুপাত কত? খুব ভালো অঙ্ক, এটা শর্টকাটেই করব আমরা, একদম সিম্পল শর্টকাট প্রসেস। বিড়াল আর কি হচ্ছে কুকুর, তাহলে এখানে কি বলেছে? বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেখানে কি হচ্ছে সেই সময়ে কুকুর 4 লাফ, তাহলে বিড়াল যাচ্ছে 5 লাফ, কুকুর যাচ্ছে 4 লাফ সেই সময়ে। এবার কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, তাহলে বিড়ালের 4 লাফ কুকুরের 3 লাফের সমান। এখানে তাহলে কি হলো ভালো করে বোঝো। বিড়ালের 5 লাফ মানে 5 লাফে যে সময় লাগে কুকুরের 4 লাফে সেই সময় লাগে। কুকুরের 3 লাফ আর বিড়ালের 4 লাফের সমান, তাহলে এখানে কি করব আমরা? এটা শর্ট ট্রিক্স হচ্ছে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করে নিয়ে আসো 3 5 15 = 16, তাহলে বিড়াল ও কুকুরের দ্রুতির অনুপাত হবে 15:16, অ্যান্সার হচ্ছে বি। কিছুই নয়, সিম্পল শর্টকাট প্রসেসটাই আমাদেরকে ফলো করতে হবে। ঠিক আছে, এখানে বিড়াল লিখবে, এখানে কুকুর লিখবে। বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে কুকুরের 4 লাফ যেতে সেই সময় লাগে। কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। এবার কি করব? কোনাকুনি গুণ করব, 3 5 15, 4 4 16, তাহলে 15:16 হচ্ছে বিড়াল আর কুকুরের দ্রুতির অনুপাত। এই হচ্ছে প্রসেস। এই ধরনের অঙ্ক অবশ্যই এইটা ফলো করে করতে হবে, এই শর্টকাট ট্রিক। দেখো 22-এর অঙ্কটা কি বলেছে? একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3। মোট টাকার পরিমাণ হচ্ছে 144 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? এখানে কি বলেছে? 50 পয়সা, তারপরে হচ্ছে 25 পয়সা, তারপর হচ্ছে 10 পয়সা। এদের সংখ্যার অনুপাত দেওয়া আছে। সংখ্যার অনুপাত নাম্বার কটা দেওয়া আছে না 5:8:3, 5:8:3। তাহলে এখানে যদি আমি এটা গুণ করি 250 পয়সা, 8 25 200 পয়সা, 3 10 30 পয়সা, তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 480 পয়সা। 480 পয়সা বরাবর কত হচ্ছে? 144 টাকা আছে, এটাকে পয়সা করে নাও 100 দিয়ে। 0 0 কেটে গেল, 48 3, তাহলে 1 বরাবর হচ্ছে কত? 30। ভালো করে বোঝো, একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার সংখ্যার অনুপাতটা দেওয়া আছে 5:8:3। এটা গুণ করলাম, এটা 250 পয়সা রয়েছে ব্যাগে, এটা হচ্ছে 200 পয়সা রয়েছে, 30 পয়সা রয়েছে, কিন্তু এই টোটালটাকে যোগ করলে কত হচ্ছে? 480 পয়সা। কিন্তু ব্যাগে অরিজিনালি কত রয়েছে? 144 টাকা, তাহলে সেই 480 বরাবর কত? 144, তার সঙ্গে আমি 100 দিয়ে গুণ করে পয়সা করে নিয়েছি, তাহলে এখান থেকে 1 বরাবর 30 পেয়ে গেলাম। এবার বলছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? 50 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে 5, তার মানে কি 5 × 30, 1 বরাবর 30 পেয়েছি, তাহলে 5:30 হচ্ছে 150, 3 5 15, তাহলে এখানে 50 পয়সার মুদ্রার সংখ্যা পেলাম 150টি, তাহলে অ্যান্সার হচ্ছে এ। পরের অঙ্কে যাব। পরের অঙ্ক কি বলেছে? 23-এর অঙ্কটা কি বলেছে? দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত 7:4, ব্যয়ের অনুপাত 5:2। প্রত্যেকে মাসিক আয়ের 20,000 টাকা সঞ্চয় হলে তাদের মাসিক আয় কত? এটা হচ্ছে ক্রস মেথড ইউজ করব, কিছুই নেই। প্রথমে ছিল আয়ের অনুপাত 7:4, ব্যয়ের অনুপাত 5:2, তারা সঞ্চয় করে কত? 2,000 টাকা করে। 2,000 টাকা সঞ্চয় করে, এখান থেকে 1-এর মানটা বের করব। তাহলে এটা কীভাবে বের করব? কোনাকুনি গুণ করে ডিফারেন্স বের করে। 7 2 14, 5 4 20, তার মানে 20 থেকে 14 বিয়োগ করলে 6। এখানে কত হচ্ছে? এটা কোনাকুনি গুণ করো, তাহলে 5 আর এখানে 2 হচ্ছে 3, তার মানে 3 × 2 6,000।
3 ইন্টু 2000, তাহলে 3 ইন্টু 2 2 1, তার মানে 1 বরাবর হচ্ছে এখান থেকে কত পেলাম 1000। তাহলে এখানে কি করলাম, জাস্ট ক্রস মেথড, যেটাকে বলা হয় ক্রস মেথড ইউজ করে করলাম। প্রথমে তাদের আয়ের অনুপাত দিয়েছে 7:4, ব্যয়ের অনুপাত আছে 5:2, আর তারা সঞ্চয় করছে কত 2000 করে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, তোমার হচ্ছে কোনাকুনি গুণ করলাম, ডিফারেন্স নিলাম, 7 দুগুণে 14, 5 4 20, তাহলে 6, এটা কোনাকুনি গুণ করো, এটা গুণ করো, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, মানে 6000, 3 ইন্টু 2। আমি এটা জাস্ট সমান বলে এটা বিয়োগটা করে নিয়েছি এখান থেকে। তাহলে এখান থেকে 1-এর মান পেলাম কি 1000 টাকা। তাহলে 1-এর মান 1000 হলে তাদের মাসিক আয় কত, এখানে কত 7 বরাবর কত 7000 হবে, 1 বরাবর 1000 হলে 4000 হবে। তাহলে অ্যান্সারটা কত হবে, অ্যান্সার হচ্ছে বি। তাদের মাসিক আয় কত, একজনের 7000, একজনের 4000। এই ক্রস মেথড ইউজ করতে হবে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট মেথড এবং এটি সহজে করা যাবে। তাহলে পরের অঙ্ক দেখব। পরের অঙ্কটা কি বলেছে, একইভাবে আমরা কিন্তু পরের অঙ্কটাও দেখতে পাচ্ছি ক্রস মেথড ইউজ হবে। পরের অঙ্কটা কি বলেছে দেখো 24-এর অঙ্কটা কি বলেছে, দুজন শ্রমিকের মজুরির অনুপাত 4:3। যদি প্রথম জনের মজুরি 9 টাকা কমানো হয় এবং দ্বিতীয় জনের মজুরি 9 টাকা বাড়ানো হয়, তবে সেক্ষেত্রে তাদের মজুরের অনুপাত পূর্বোক্ত অনুপাতের বিপরীত হয়। প্রথম শ্রমিকের মজুরি কত? দুই শ্রমিকের মজুরির অনুপাত কত আছে 4:3। তাদের কি হচ্ছে বিপরীত হয়ে যাচ্ছে, 3:4 হয়ে যাচ্ছে অনুপাতটা, যখন কি হচ্ছে প্রথম জনের মজুরি 9 টাকা বাড়ানো হয়েছে আর দ্বিতীয় জনের মজুরি 9 টাকা কমানো হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্রস মেথড ইউজ করব। এই যে ক্রস গুণ করো, 4 4 16, 9 9 আর 7 16, 7 বিয়োগ করলে এটা, তাহলে এখানে 3 লং 27 আর 4 লং 36, তাহলে 36 মাইনাস অফ মাইনাস 27, তার মানে কত হচ্ছে 27 যোগ হয়ে যাচ্ছে, সমান হচ্ছে 7 আর 6 13, 3 আর 3 দিয়ে 5 একে 6, 7 বরাবর 63, তাহলে 1 বরাবর হচ্ছে 9। কি করা হয়েছে, প্রথম ক্ষেত্রে মজুরি বাড়ানো হয়েছে, তৃতীয় ক্ষেত্রে কী হয়েছে প্রথম জনের মজুরি কমানো হয়েছে আর দ্বিতীয় জনের বাড়ানো হয়েছে। একই ব্যাপার, তুমি এটা প্লাস করো এটা মাইনাস করো, একই আসবে এখানে। ঠিক আছে, এদের ডিফারেন্সটা নিতে হবে, ডিফারেন্সটা 63 আসছে। তাহলে এখানে দুজন শ্রমিকের মজুরির অনুপাত ছিল, এটা হয়ে গেছে তার উল্টোটা, যদি কি হচ্ছে প্রথম জনের কমানো হয় আর দ্বিতীয় জনের বাড়ানো হয়, সেক্ষেত্রে এটা ডিফারেন্স করে আমি 7 পেলাম, আর এটা ডিফারেন্স করলে অবশ্যই 63 হচ্ছে। তাহলে 1 বরাবর 9। তাহলে প্রথম শ্রমিকের মজুরি কত 4, তাহলে প্রথম শ্রমিকের মজুরি হচ্ছে 4 ইন্টু 9 হচ্ছে 36 টাকা। ইম্পর্টেন্ট অঙ্ক, এই জায়গাটা মনে রাখবে, এটা মাইনাস এখানে হলে বা এখানে হলে কিন্তু নিয়ম অনুযায়ী তুমি এটা মাইনাস করবে, যেহেতু এটা কমানো হয়েছে এটা বাড়ানো হয়েছে, ডিফারেন্সটা সেক্ষেত্রে একই আসবে। তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম, প্রথম জনের মজুরি হচ্ছে, প্রথম শ্রমিকের মজুরি হচ্ছে 36 টাকা। পরের অঙ্কটা দেখব। 25-এর অঙ্কটা কি বলেছে, একটি বিদ্যালয়ের স্পোর্ট ক্লাবের সদস্য সংখ্যা 40, ছেলে এবং মেয়ে সদস্যের অনুপাত 3:1, কতজন মেয়ে সদস্য বাড়লে ছেলে ও মেয়ের অনুপাত 3:2 হবে, তার সংখ্যা হলো। এখানে কি বলেছে, বিদ্যালয়ের ক্লাবের সদস্য সংখ্যা হচ্ছে 40, সেখানে হচ্ছে সদস্যের অনুপাত অর্থাৎ ছেলে আর মেয়ের অনুপাত হচ্ছে 3:1, ছেলে হচ্ছে 3 আর মেয়ে হচ্ছে 1, তাহলে টোটাল কত 4, 4 বরাবর 40, তার মানে 1 বরাবর কত হচ্ছে 10-এর সমান। ঠিক আছে, বলছে কতজন মেয়ে সদস্য বাড়লে ছেলে এবং মেয়ের অনুপাত 3:2 হবে। এখন দেখো এখানে কি হচ্ছে, তাহলে এখন সংখ্যাটা কত 30 আর 10 40, তাহলে এখন হয়ে গেছে 3:2, 30 আর কত 20, তাহলে এখানে ছেলের সংখ্যা বাড়াতে হবে কত, কত মেয়ের সংখ্যা, মেয়ের অনুপাত ছেলে মেয়ে, তাহলে ছেলে হচ্ছে 30টা, আগে ছিল 30টা, মেয়ে ছিল 10টা, এখন হয়ে গেছে ছেলে 30টাই আছে কিন্তু মেয়ে হয়ে গেছে 20টা, তাহলে এক্ষেত্রে বাড়াতে হয়েছে কত 10 জনকে বাড়াতে হবে, কিছুই নেই, অঙ্কটা সিম্পল অঙ্ক একদম। বোঝা গেল না, আরেকবার বলে দেবো, আরেকবার বলে দিচ্ছি। টোটাল সংখ্যা সদস্য সংখ্যা 40 জন, ছেলে আর মেয়ের অনুপাত 3:1,
এইখান থেকে আমি কি পেয়ে গেলাম, একের মানটা পেয়ে গেলাম 10, 4 বরাবর 40, দুটো যোগ করলে তাহলে এখান থেকে আমি ছেলের সংখ্যা পেয়ে গেলাম 30, মেয়ের সংখ্যা পেয়ে গেলাম 10। এবার অনুপাতটা এখন কত হয়ে গেছে, 3:2। তাহলে এখন যদি আমি একের মান 10 পেয়ে যাই, 3-এর মান 30ই থাকছে, ছেলের সংখ্যা একই থাকছে, কিন্তু যেটা মেয়ের সংখ্যা সেটা কী হয়ে যাচ্ছে, 20 হয়ে যাচ্ছে। তার মানে কত হচ্ছে, 10 জন মেয়েকে অ্যাড করতে হচ্ছে তবেই হচ্ছে। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, অ্যান্সার হচ্ছে বি, 10। 26-এর অঙ্কটা দেখবো। 26-এর অঙ্কটা কী বলেছে, দুটি সংখ্যা 2:3 অনুপাতে আছে, ওই সংখ্যা থেকে 12 বিয়োগ করা হয় তবে সংখ্যা দুটির অনুপাত দাঁড়ায় 5:8। সংখ্যা দুটি কত? কিছুই নাই, এই ক্ষেত্রে ক্রস মেথড ইউজ করব। সংখ্যা দুটি 2:3 অনুপাতে আছে, সংখ্যাগুলো থেকে 12 বিয়োগ করা হলে সংখ্যা দুটির অনুপাত দাঁড়ায় 5:8। কত করে বিয়োগ করা হচ্ছে, 12 করে সংখ্যা দুটি থেকে, তাহলে 12 করে বিয়োগ করা হচ্ছে। এবার এখান থেকে ক্রস মেথড ইউজ করে আমি কি করব, একের মান বের করব। 8 দুগুণে 16, 15, 1, 8 দুগুণে 16, 3 5 15, এখান থেকে ডিফারেন্স নিলে 1, 5 বারং 60, 8 বারং 96, মানে 3 বারং 36, তাহলে একের মান কী হচ্ছে, 36-এর সমান। বোঝা গেল, এখানে ক্রস মেথড ইউজ করলাম 2:3, সেখান থেকে হয়ে দাঁড়িয়েছে 5:8। যখন 12 আমরা বিয়োগ করছি দুটি সংখ্যা থেকে, তাহলে এখানে এক বরাবর কত পেলাম, 36। তাহলে সংখ্যা দুটি কত, একটা হচ্ছে 36 মানে 2, 36 ইন্টু 2 72, আর একটা হচ্ছে 3 ইন্টু 36, 3 6 18, 3 3 9 1 10। তাহলে সংখ্যা দুটো কত হচ্ছে, একটা 72 আর একটা হচ্ছে 108। এখানে কোন মেথড ইউজ করলাম, ক্রস মেথড ইউজ করলাম, একদম ইজি হয়ে গেল। তাহলে এখানে অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে সি, 72:108। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে, x=y = 2:1 হয় তবে x² - y² x² + y² মান কত? x=y 2:1 দিয়ে আছে। এই ধরনের মান নির্ণয়ের ক্ষেত্রে x এর মান 2 আর y এর মান 1 ধরে নেব। তাহলে এই ক্ষেত্রে কি বলেছে, x² - y² ইজ টু আছে মানে বিভক্ত x² + y²। তাহলে এখানে x এর মান 2 এর সমান, তাহলে এখানে 2² মানে 4, 1² মানে 1, এখানে কি হচ্ছে 2² মানে 4 + 1 সমান হচ্ছে 3/5। অ্যান্সার কত হবে, অ্যান্সার এ। কিছুই নয়, এই ধরনের অঙ্ক থাকলে সবসময় যে অনুপাতটা দিবে সেটা ধরে নিতে হবে যে x 2 এর সমান, y 1 এর সমান, দিয়ে মান পুট করে দিতে হবে। পুট করলে এখান থেকে আমরা অ্যান্সারটা পেয়ে যাব 3/5। তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার এ। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে, 126 টাকা প্রতি কেজি ও 135 টাকা প্রতি কেজি মূল্যের দুই প্রকার চা তৃতীয় প্রকার একটি চায়ের সাথে 1:1:2 অনুপাতে মিশ্রিত করা হলো। যদি মিশ্রিত চায়ের মূল্য প্রতি কেজি 153 টাকা হয় তবে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজির মূল্য কত? এখানে চায়ের অনুপাতটা করবে বলেছে 1:1:2, অর্থাৎ 126 টাকার 1 কেজি, 135 টাকার 1 কেজি এবং তৃতীয় প্রকার যে আছে সেটা 2 কেজি। এখন বলেছে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজির মূল্য। আমি যদি প্রতি কেজির মূল্য এক্স ধরে নিই, আর এখানে তো এদের মূল্য দেওয়া আছে 126, তাহলে 126 টাকা, এর হচ্ছে 135 টাকা, প্লাস 2 কেজি নতুন চাটা যেটা তৃতীয় প্রকার চা, তার মূল্যটা কত হবে, 2x হয়ে কী হয়েছে, প্রতি কেজি মিশ্রিত চায়ের মূল্য হয়ে গেছে 153 টাকা। তাহলে প্রতি কেজি এখানে কত কেজি চা মিশ্রণ করা হয়েছে, এর 2 কেজি, এর 1 কেজি, এর 1 কেজি, তাহলে 4 কেজি, 153, 4 কেজি চায়ের মূল্য, মিশ্রিত চায়ের মূল্য। এবার এখান থেকে 3 4 12, 2, 4 15, 60 61, 612, এটা যোগ করো, 2x = এটা বিয়োগ করলে এখানে চলে যাবে, তাহলে 200, 250, 261, তাহলে 612 - 261, 1 1 6 কয় 11, 6 5 11, 351। তাহলে এখান থেকে এক্স এর মান কত হবে, 351/2, 175.5 টাকা। অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার এ। দেখো এইখানে কি করলাম, 1:1:2 অনুপাতে মিশ্রিত করা আছে। তাহলে তৃতীয় প্রকার চায়ের দাম আমি x টাকা ধরে নিয়েছি, তাহলে 2 কেজির চায়ের দাম 2x টাকা, এগুলো 126 টাকা, এটা 135 টাকা কেজি। মিশ্রিত যে চা হয়েছে সেই মিশ্রিত চায়ের মূল্যটা কত হচ্ছে, 153 টাকা।
তাহলে টোটাল কত কেজি চা মিশানো হয়েছে? 4 কেজি। তাহলে 612 গুণ করলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি পেয়ে গেলাম? এক্সের মানটা পেয়ে গেলাম 175.5। পরের অঙ্কটা কি বলেছে? 29-এরটা দুটি সংখ্যার অনুপাত 6:13, তাদের লসাগু দেওয়া আছে 312, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? সংখ্যা দুটির অনুপাত কত আছে? 6:13। আমরা কি করিয়েছি আগে এই ধরনের অঙ্ক, যে দুটি সংখ্যা H2B হলে সংখ্যা দুটির এলসিএম A ইন্টু বি ইন্টু এক্স। কেন না, এইটাকে আমরা ধরে নেবো তখন AX আর একটা হচ্ছে BX, তখন এদের এলসিএম কত হয়ে যাবে? লসাগু A ইন্টু বি ইন্টু এক্স। একইভাবে এই ক্ষেত্রে এক্সটা হচ্ছে গসাগু, কিন্তু তখন হচ্ছে এক্স হচ্ছে গসাগু বা HCF। তাহলে এক্ষেত্রে কী হবে? 6:13 ইন্টু এক্স ইজিক্যাল টু কত হচ্ছে? এলসিএম দিয়ে আছে 312। অঙ্কটা কী দিয়েছে? এলসিএম দিয়ে আছে 312। তাহলে 6:13 ইন্টু এক্স ইকুয়াল টু 312। তাহলে এখান থেকে এক্সের মানটা কত পাবো আমরা? 6 দিয়ে যদি কাটো, 6 5 6 30, 6 দুগুণে 12, 4 13 52, তাহলে এক্সের মান কত হচ্ছে? 4। এখন বলেছে সংখ্যা দুটির যোগফল। তাহলে সংখ্যা দুটির যোগফল মানে সংখ্যা দুটির অনুপাত 6:13 আছে, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? 13 আর 6 19। তাহলে এখান থেকে 4 দিয়ে গুণ করো, এক্সের মান তো 4 পেয়ে গেছি। তাহলে মানে এক্সের মান পেয়ে গেছি কত আমরা? হচ্ছে 4। তাহলে এখানে সংখ্যাটা কত? সংখ্যা দুটোর যোগফল কত হয়ে যাবে? 4 19 76। তার মানে কি AX প্লাস BX, এইটা তো বের করছি, তার মানে কি এক্স ইন্টু A প্লাস বি। এক্সের মান তো পেয়ে গেছি আমরা কত? 4। আর A প্লাস বি এর মান হচ্ছে 6 আর 13, তাহলে 19। 19-এর মান কত হচ্ছে? 76। আমরা এই ধরনের অঙ্কর ক্ষেত্রে যে মেন জিনিসটা, যদি কোনো সংখ্যা H2B অনুপাতে তাহলে একটা সংখ্যা AX আর একটা হচ্ছে BX, সেক্ষেত্রে এলসিএম হবে A ইন্টু বি ইন্টু এক্স। এক্সটা হচ্ছে গসাগু। এখান থেকে আমরা এক্সের মান পেয়ে গেলাম 4। দেখো সংখ্যা দুটো AX আর BX হলে তাদের যোগফল কত হচ্ছে? AX প্লাস BX, তাহলে X ইন্টু AB। A:2B দিয়ে আছে, তাহলে AB এর মান কত? 6 প্লাস 13 19, তাহলে 19-এর মান 4 দিয়ে গুণ করলে 19কে 76। তাহলে এখানে অ্যান্সারটা কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে A। পরের অঙ্ক দেখব। পরের অঙ্কটা কি বলেছে? একটি ক্লাবে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত দেওয়া আছে 5:6। 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে, তাদের অনুপাত বিপরীত হয়। পুরুষ সদস্যর সংখ্যা কত? প্রথমে হচ্ছে কি পুরুষ আর মহিলার সংখ্যা দিয়ে আছে, মেল ফিমেলের, মেল আর একটা হচ্ছে ফিমেল। 5:6। 22 জন মহিলা সদস্য ত্যাগ করলে তাদের অনুপাত বিপরীত হয়। 6:5 হয়ে গেছে বিপরীত। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে? মেল তো কোথাও যায় না, তাহলে মেলের সংখ্যাটা সমান করতে হবে। তাহলে এটাকে 6 আর এটাকে 5 দিয়ে গুণ করো, 30:36, আর এটা 30:25 সমান হয়ে গেল। এখানে মেল সংখ্যা সমান, ফিমেলটা পরিবর্তন হয়েছে। কতজন পালিয়ে গেছে? 22 জন। 22 জনকে পরিত্যাগ করেছে, তাহলে এখানে ডিফারেন্সটা কত হয়েছে? 11। 25 11 22, তাহলে 11 বরাবর হচ্ছে 22। 25 প্লাস 11 ইকুয়াল টু 36। তাহলে এখানে হচ্ছে ডিফারেন্সটা কত? 11। 11 বরাবর 22, 1 বরাবর 2। 1 বরাবর 2 হলে পুরুষ সদস্যের সংখ্যা কত? পুরুষ সদস্য সংখ্যা 30, তার মানে কি 30 ইন্টু 2 সমান 60। তাহলে ওই ক্লাবে পুরুষ সদস্যের সংখ্যা হচ্ছে 60। এইটার কনসেপ্টটাই হচ্ছে মহিলারা ক্লাব ত্যাগ করছে, কিন্তু পুরুষের সংখ্যাটা সমান থাকবে, তাই পুরুষের সংখ্যাটা সমান করেই কোশ্চেনটা করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই সোজা, কনসেপ্ট ক্লিয়ার থাকলে অতি অবশ্যই করতে পারবে। পরের অঙ্ক দেখব। পরের অঙ্কটা কি বলেছে? একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:5 বলে তাদের মূল্যের অনুপাত কত? এখানে দেখো 1 টাকা আছে, 50 পয়সা আছে, আর 25 পয়সা আছে। তাদের কি হচ্ছে? সংখ্যার অনুপাত বলে দিয়েছে 1 টাকা 2, 3, আর একটা হচ্ছে 5 বলে দিয়েছে। এবার এদের মূল্যের অনুপাত, তাহলে এটা 2 টাকা, এটা 1.5, আর এটা 5 25 125, তার মানে 1.25 টাকা। যেহেতু আমি টাকায় করেছি এটাকে, তাহলে 1 টাকার
50 পয়সা 25 পয়সা, এর সংখ্যা 2 মানে 2 টাকা, 3 পাঁচে 15, 150 পয়সা মানে 1.5 টাকা, আর 1.25 মানে হচ্ছে কত, 1 টাকা 25 পয়সা। এটার অনুপাতটাই চেয়েছে। এবার এটাকে ক্যালকুলেশন করো। এখানে কত, 200, 150, 125, এবার 5 দিয়ে কাটো, 5, 3, 5, 4, 20, 30, 5, 25 সঙ্গে 125, তারা আবার কাটবে, 5 8 40, 5 6 30, 5 5 25, অনুপাতটা কত হচ্ছে 8:6:5। অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে ডি। কিছুই নয়, এটা হচ্ছে তাদের 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা দেওয়া আছে, তাদের এটা কি অনুপাতটা দেওয়া আছে, এটা হচ্ছে সংখ্যা। তাহলে এটা গুণ করলে কত হবে, ভ্যালু আমরা পেয়ে যাব, ভ্যালুর অনুপাত, এটা হচ্ছে ভ্যালুর অনুপাত। তাহলে 1 টাকার মধ্যে 2টো থাকলে 2 টাকা ভ্যালুটা, 50 পয়সার মুদ্রা 3টে থাকলে তার ভ্যালুটা কত হচ্ছে 1.5 টাকা, 25 পয়সার মুদ্রা 5টা থাকলে তার ভ্যালুটা হচ্ছে 1.25 টাকা। এবার এদের অনুপাতটা করেছি দশমিক তুলে, সেখান থেকে অ্যান্সার পেয়েছে 8:6:5। 32 অঙ্কটা কি বলেছে, 65 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত, মিল্ক ইজ টু ওয়াটার, এর অনুপাত কত হচ্ছে 10:3। ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণের অনুপাত হবে 8:5। 8:5 হচ্ছে নতুন ওয়াটার আর মিল্ক অ্যান্ড ওয়াটারের অনুপাতটা। কিন্তু এখানে কি হচ্ছে, শুধু জল মেশানো হয়েছে, তাহলে করে কি হচ্ছে, মিল্ক মেশানো হয়নি। তাহলে মিল্কের পরিমাণটা কি হতে হবে, মিল্কের পরিমাণটাকে সমান করে নিতে হবে। সমান করতে গেলে এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি আর এটাকে 5 দিয়ে গুণ করি, দেখো সমান এসছে, এটা 40:12, আর এখানে 40:25। তাহলে এখানে জল কি করেছে, কত পরিমাণ জল, এখানে দেখো দুধের পরিমাণটা সমান 40:40, তাহলে এখানে 12, 13 পরিমাণ জল মেশানো হয়েছে। এই জলের পরিমাণটাই কত বের করতে বলেছে। এখানে তাহলে দেখো 40 আর 12, 52, তাহলে 52 বরাবর টোটাল তো 65 লিটার, এক বরাবর কত হচ্ছে 65/52। এখন এই 13 পরিমাণটা বের করতে হবে। তাহলে 13 বরাবর কত, 13 বরাবর হচ্ছে 65/52 ইন্টু 13, 13 হচ্ছে 4 13 52, 4 দিয়ে 65 হচ্ছে 4 16 64 বা ডিভাইড বাই এত লিটার, 16×1=4 লিটার। এখানে কি হয়েছে, এখানে যে জিনিসটা হয়েছে, এখানে মিল্কের পরিমাণটা সমান থাকবে, কারণ জলটাকে তো মেশানো হয়েছে। তাহলে এখানে মিল্কের পরিমাণটা দেখো সমান করে নিয়েছি, 40:12, 40:25, এটা 4 দিয়ে গুণ করেছি, এটাকে 5 দিয়ে গুণ করেছি। করার পর আমি দেখছি এদের জলের যে ডিফারেন্স, প্রথমে 12 ছিল, এখন 25 হয়ে গেছে, ডিফারেন্সটা কত 13, মানে এই অংশটা জল মেশানো হয়েছে। এখন এই দুটো যোগ করলাম, ইনিশিয়াল স্টেজে কত আছে, 65 লিটার হচ্ছে মোট টোটাল মিশ্রণটা। তাহলে 52 = 65, 1 বরাবর 65/52, 13 বরাবর কত 16×1=4 লিটার, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সারটা কত, অ্যান্সারে পরের অঙ্কটা দেখব। 33 অঙ্কটা কি বলেছে, দুধের সাথে 5:1 অনুপাতে মেশানো হলো জল, যদি প্রতি লিটার দুধের দাম 12 টাকা হয়, তবে ওই মিশ্রিত দুধের প্রতি লিটারের দাম কত হবে। 5:2 কি হচ্ছে 1 অনুপাতে মেশানো হয়েছে, তার মানে কি 5 মিল্ক মানে দুধের সাথে 1 লিটার জল মেশানো হয়েছে। তাহলে প্রথমে যদি 12 টাকা কিলো দুধের দাম হয় বা 12 টাকা লিটার দুধের দাম হয়, তাহলে 5 লিটার দুধের দাম কত, 5 × 12, 60 টাকা। প্রথমে 5 লিটার তো দুধই ছিল, তারপরে তো জল মেশানো হয়েছে। তাহলে এখানে জল মিশিয়ে এখন কত হয়েছে, 6 লিটার হয়ে গেছে টোটাল, 5 লিটার দুধ আর 1 লিটার জল। তাহলে এখন 60 টাকায় সে কিনেছিল, তাহলে দামটা কত হয়ে যাবে এখন 10 টাকা। 60 টোটাল, 6 লিটার হয়ে গেছে, 5 লিটার দুধ 1 লিটার জল, তাহলে 6 লিটারের দাম কত, 60 টাকা। তাহলে 1 লিটারের দাম কত, 10 টাকা। ভালো করে বোঝো, এখানে 5:1 অনুপাতে জল মেশানো হয়েছে, অর্থাৎ 5 লিটার দুধ থাকলে 1 লিটার জল। প্রথমে 5 লিটার দুধটা তো কিনতে হয়েছে, তাহলে 5 লিটার দুধের দাম কত, 12 টাকা করে যদি দাম হয় 60 টাকা,
কিন্তু এখন এই 60 টাকা সেটা কি হয়ে যাচ্ছে, 6 লিটারের দাম হয়ে গেছে। কারণ 5 লিটার জল আর 1 লিটার 5 লিটার দুধ আর 1 লিটার জল মেশানো হয়েছে। তাহলে 6 লিটারের দাম কত হয়ে যাবে, প্রতি লিটার দুধের দাম হয়ে যাবে তখন হচ্ছে জল মেশানো দুধের দাম হচ্ছে 10 টাকা। তাহলে এখানে অ্যান্সারটা কত, অ্যান্সার হচ্ছে এ। পরের অঙ্কটা কি বলেছে, 1 টাকা আধুলি সিকি মিলিয়ে, তার মানে কি 1 টাকা 50 পয়সা আধুলি আর সিকি হচ্ছে 25 পয়সা। তাহলে এখানে মিলিয়ে মোট 700টি মুদ্রা রয়েছে। টাকা আধুলির মূল্যের অনুপাত বলে দিয়েছে, তার মানে ভ্যালুটা বলে দিয়েছে কত, ভ্যালুর অনুপাতটা কত বলে দিয়েছে 2, 3 আর 5। তাহলে 2, 3, 5, 2 টাকা হতে গেলে 1 টাকার মুদ্রা কটা চাই, 1 টাকার মুদ্রা 50 পয়সার মুদ্রা দুটো আর এটা 4টে। তার মানে এখানে কি হচ্ছে, নাম্বারের অনুপাতটা পেয়ে যাব কত করে, সংখ্যা লাগবে, 1 টাকার কয়েন কটা লাগবে, 50 পয়সার কটা লাগবে, 25 পয়সার কটা লাগবে। তাহলে 2, 6 আর 20, 2, 6, 20 টাকার মুদ্রার সংখ্যাটা বের করতে বলেছে। টাকার মুদ্রার সংখ্যা, তার মানে এখানে কত হচ্ছে 2, 6 আর 20 টোটাল মুদ্রা সংখ্যা দেওয়া আছে। তার মানে 26, 28 টোটাল মুদ্রা সংখ্যা। দেখো এখানে টোটাল মুদ্রা সংখ্যা কত পেলাম, 28। টোটাল মুদ্রা সংখ্যা কত দেওয়া আছে, 700টা। তাহলে এখান থেকে 1-এর মানটা বের করো, 7, 4, 4, 25। তার মানে 1 বরাবর কত হচ্ছে 25-এর সমান। এখানে কাটাকুটি করে দিলাম, 7 দিয়ে 4, 4 দিয়ে 25, 100 রেখে দিলাম। তাহলে 4, 25 সঙ্গে 1-এর মান কত হচ্ছে 25। এখন কি বলেছে, টাকার মুদ্রার সংখ্যা কত, তাহলে টাকার আর মুদ্রার সংখ্যা কত ইন্টু 25, তার মানে 50টা। টাকার মুদ্রার সংখ্যা কত হচ্ছে 50টা। ভালো করে বোঝো, এখানে কিছুই নেই, 1 টাকা আর 50 পয়সা 25 পয়সার মুদ্রা আছে। সেখানে ভ্যালুর অনুপাতটা দিয়েছে 2, 3, 5। 2 টাকা হতে গেলে 1 টাকার কয়েন কটা হতে হবে, দুটো। 50 পয়সার কয়েন কটা হতে হবে, 3 টাকা হতে গেলে 6টা। আর 5 টাকা হতে গেলে 25 পয়সার কয়েন হতে হবে কটা, 20টা, তবে 5 টাকা হয়ে যাবে টোটাল। তাহলে এখানে কত হচ্ছে 20, 6, 28, 28 বরাবর 700। তাহলে 1 বরাবর কত হচ্ছে 25। এখান থেকে 25 পেয়ে গেলাম। তাহলে এখানে বলেছে 1 টাকার মুদ্রার সংখ্যা কত, তাহলে এখানে 2। তাহলে 2 বরাবর কত, 2 ইন্টু 25, দ্যাট ইজ 50। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা বলেছে এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত দিয়েছে 5:4, তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত দিয়েছে 3:2। বছর শেষে তাদের প্রত্যেক 1600 টাকা সঞ্চয় করে। তাহলে এ এর বার্ষিক আয় কত, এখানেও ক্রস মেথডটা ইউজ করব। A/B এর বার্ষিক আয়ের অনুপাত কত হচ্ছে 5:4, তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত কত হচ্ছে 3:2। তারা প্রত্যেকে সঞ্চয় করে হচ্ছে 1600 টাকা করে। তাহলে এবার ক্রস মেথড ইউজ করো, এটা গুণ করো, এটা গুণ করো, 5 দুগুণে 10, 3 4 12, 2 বিয়োগ করলে, আর এখানে কত হচ্ছে 3 মানে 1600। তাহলে 1 বরাবর কত হচ্ছে 800। ভালো করে বোঝো ক্রস মেথড, এটা গুণ, ডিফারেন্সটা নিলাম 2, এটা গুণ করলে কত হচ্ছে 1600। তাহলে 1 বরাবর 800। তাহলে তাদের কত হচ্ছে এর বার্ষিক আয়, এটা 5, তাহলে 5 ইন্টু 800, দ্যাট ইজ 4000। 50 40, 4000 টাকা হচ্ছে এর বার্ষিক আয়। কিছুই নয়, ক্রস মেথড ইউজ করতে হবে। এই মেথডটা খুব ভালো করে জানতে হবে রেশিও প্রপোর্শনের ক্ষেত্রে। তাহলে অ্যান্সার কত হলো, অ্যান্সার হলো সি। চলো আমরা এই সেটটা শেষ করলাম। এটা চ্যাপ্টার ওয়াইজ সেট, মানে চ্যাপ্টার ওয়াইজ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে তৈরি করা সেট। এই অঙ্কগুলো করলাম, তোমরা ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে। চলো আজকে এই পর্যন্তই থাক।